নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো। এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। জম্মু কাশ্মীরে বৈষ্ণোদেবীর পথে ধসে অন্তত 30 জনের মৃত্যু। প্রচন্ড বৃষ্টির সময় আচমকাই ধস। জম্মু পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। এবার ফের একবার ট্রাম্প বৈঠক চান কিম জং উনের সঙ্গে। জম্মু কাশ্মীরে ধস, বৈষ্ণোদেবীর পথে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধসে অন্তত 30 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রচন্ড বৃষ্টির সময় আচমকাই ধস নামে এই রাস্তায়। জম্মু পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। অবিরাম ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস নেমে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। মঙ্গলবার গভীর রাতে বৈষ্ণোদেবী যাত্রা পথে ধস নামার ঘটনায় অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও 23 জন। আশঙ্কা করা হচ্ছে ধসের কবলে এখনও কিছু মানুষ আটকে রয়েছেন। গত 3 দিন ধরে টানা বর্ষণের জেরে রাজ্যের একাধিক এলাকায় হরপা বান ও ভূমিধস দেখা গিয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়েছে, অনেক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন, নষ্ট হয়েছে মোবাইল নেটওয়ার্ক। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও রিয়াসি জেলায়। মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধারকারী দল প্রায় 3500 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়েছে। অস্থায়ী ক্যাম্পে তাদের আশ্রয় ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে। যারা গুরুতর জখম তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2-3 দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশতওয়াড় জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। দুর্যোগের কারণে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত বন্ধ। মঙ্গলবার ধস নামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে মন্দির কমিটি, পুলিশ ও সেনা। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজে বারবার বাধা তৈরি হচ্ছে। অন্যদিকে হিমাচল প্রদেশের মানালিতে বিপাশা নদীর জল শহরে ঢুকে ভাসিয়ে দিয়েছে বহু এলাকা। বিপাশার ভয়ঙ্কর জলস্রোতে একটি বহুতল হোটেল একেবারে ভেসে গিয়েছে। মঙ্গলবার প্রকৃতির এই ধ্বংসলীলায় বেশ কয়েকটি দোকানও ভেঙে চুরমার হয়েছে। মানালি লে হাইওয়ের বিভিন্ন জায়গা ভেঙে গিয়ে আটকে বহু যানবাহন। শয়ে শয়ে মানুষ বিভিন্ন উঁচু এলাকায় আশ্রয় নিলেও চতুর্দিকে জল ভেসে যাওয়ায় সেখানেই আটকে রয়েছেন তারা। বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন। একটি ভিডিওতে দেখা গিয়েছে বিপাশা নদীর রুদ্ররূপ, যেখানে দেখা যাচ্ছে জল ফুলে ফেপে উঠে চারিদিক তছনছ করে দিচ্ছে। একদিকে ধুয়ে গিয়েছে জাতীয় সড়ক, তো অন্যদিকে রেস্তোরাঁ শেরের পাঞ্জাবের দেওয়ালটুকুই রয়ে গিয়েছে। ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত জম্মু কাশ্মীরে আপাতত রেল পরিষেবা বন্ধ। বাতিল করা হয়েছে 22টি ট্রেন। জানা গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলেই সময়সূচি ঘোষণা করবে রেল কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার থেকেই ভারতের উপর 50% শুল্ক চাপ বাড়ল, যার প্রভাব পড়বে দেশের বাণিজ্যে। এদিকে দিল্লিতে ডাকা হলো বৈঠক। চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন ভারতীয় রপ্তানিতে 50% শুল্ক আরোপ করা হবে। দুদেশের বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাশিয়ার থেকে তেল কেনার জন্যই খেসারত দিতে হবে ভারতকে। বুধবার থেকেই শুল্ক চাপ বাড়ছে। এই পরিস্থিতির মোকাবিলা করতেই বৈঠকে বসতে চলেছে দিল্লি। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বসানো হবে। নতুন শুল্ক কার্যকর হবে 27 অগস্ট 2025। মার্কিন সময় রাত 12:01 অর্থাৎ ভারতীয় সময় সকাল 9:31। এই সিদ্ধান্তে নতুন করে চাপ তৈরি হয়েছে আমেরিকা ভারতের বাণিজ্যিক সম্পর্কে। ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে এই বাড়তি শুল্ক আরোপ করার সিদ্ধান্ত আর পিছানো হবে না।
হোয়াইট হাউসের খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমান 25% শুল্কের উপরে আরও 25% অতিরিক্ত শুল্ক যোগ হবে, ফলে মোট শুল্ক দাঁড়াবে 50%। ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই বাড়তি শুল্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করবে। অন্যদিকে ভারত, যে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাশিয়ান তেল ক্রেতা, জানিয়েছে দেশের অর্থনৈতিক স্বার্থেই এই তেল কিনছে তারা। এক নজরে ভারত আমেরিকার শুল্ক নীতি নিয়ে 10টি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাক। 1 মার্চ থেকে জুলাই 2025 পর্যন্ত 5 দফা আলোচনার পরও ভারত মার্কিন আলোচনায় কোনো সমাধান হয়নি। এরপরই 30 জুলাই ট্রাম্প ভারতীয় আমদানিতে 25% শুল্ক ঘোষণা করেন। কার্যকর হয় 7 অগাস্ট থেকে। সেই সময় তিনি ভারতের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন। 2 6 অগাস্ট ট্রাম্প সই করেন এক্সিকিউটিভ অর্ডারে, যাতে আরও 25% বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়, ফলে মোট শুল্ক দাঁড়ায় 50%। নিয়ম অনুযায়ী 21 দিন পর অর্থাৎ 27 অগাস্ট থেকে তা কার্যকর হয়। 3 মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত এক্সিকিউটিভ অর্ডার 14329 কার্যকর হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে। 4 ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই এই শুল্ককে অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। 5 মঙ্গলবার আহমেদাবাদে একাধিক প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কৃষক, ছোট শিল্প এবং দেশীয় উৎপাদকের স্বার্থে আমরা কোনো আপোষ করব না। চাপ যতই বাড়ুক আমরা তা সামলাবো। তিনি দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। 6 একই দিনে ভারত ও মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা এক ভার্চুয়াল বৈঠক করেন। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশই সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। আলোচনা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ অনুসন্ধান, মাদক বিরোধী অভিযান এবং সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে। 7 তবে ভারত এখনো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ বা কমানোর কোনো নির্দেশ দেয়নি। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন, ভারত সেরা দামে যেখানে পাবে সেখান থেকেই তেল কিনবে। তার মতে, ভারতের সহযোগিতা বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে। 8 এই শুল্ক বৃদ্ধি দুই দেশের কৌশলগত সম্পর্কেই টান ফেলতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কোয়াড জোটকে চীন বিরোধী কৌশলে ব্যবহার করতে চাইছে, কিন্তু নতুন অর্থনৈতিক টানাপোড়েন সেই প্রচেষ্টার প্রভাব ফেলতে পারে। 9 মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, এটি আগ্রাসী অর্থনৈতিক কৌশল। আমরা রাশিয়ার উপর চাপ দিতে চাই। প্রগতির হার অনুযায়ী হয়তো আরও শুল্ক আরোপ করব, না হয় কমিয়ে আনব। আমাদের হাতে অনেক অস্ত্র রয়েছে। 10 এক মার্কিন সংবাদ সংস্থা জানিয়েছে, ভারতীয় রপ্তানিকারক সংগঠনগুলির হিসেব অনুযায়ী এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতের মোট মার্কিন রপ্তানির প্রায় 55% প্রভাবিত হতে পারে, যার বাজার মূল্য প্রায় $87 বিলিয়ন। ক্ষতিগ্রস্ত খাতগুলির মধ্যে রয়েছে টেক্সটাইল, মূল্যবান ধাতু, অলংকার, চিংড়ি এবং চামড়াজাত পণ্য। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ গাজার নাসের হাসপাতালে পরপর দুবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। মৃত্যু হয়েছে 6 সাংবাদিক সহ অন্তত 21 জনের। সেই হামলার জন্য দুঃখ প্রকাশ করতে দেখা গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। দক্ষিণ গাজার নাসের হাসপাতালে পরপর দুবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। মৃত্যু হয়েছে 6 সাংবাদিক সহ অন্তত 21 জনের। সেই হামলার জন্য দুঃখ প্রকাশ করতে দেখা গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই প্রথমবার। নেতানিয়াহু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, নাসের হাসপাতালে দুর্ভাগ্যজনক ঘটনায় ইসরায়েল গভীরভাবে দুঃখিত। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রাণের দাম ইসরায়েল জানে। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সেনাবাহিনীর তরফে ওই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কারণ নেতানিয়াহুর কথায়, গাজার যুদ্ধ সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, শুধুমাত্র হামাসের বিরুদ্ধে। যদিও নেতানিয়াহুর এই মন্তব্যকে আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলের নয়া চাল বলেই দেখছে রাজনৈতিক মহল। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের ঘরে ফিরিয়ে আনার আশ্বাসও শোনা গিয়েছে নেতানিয়াহুর মুখে। যদিও যুদ্ধের এতদিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জেরুসালেমের পথে নেমেছেন ইসরায়েলিরাই। দাবি, গাজায় যুদ্ধ বন্ধ হোক।
ফিরিয়ে আনা হোক বন্দীদের। তেল আভিভে মঙ্গলবার দিনভর বিক্ষোভের পরিকল্পনা ছিল। বিক্ষোভের সংগঠকেরা বেশিরভাগই গাজায় বন্দীদের পরিজন। সেই দেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে তেল আভিভের আলায়ান হাইওয়ে অবরোধ করে রেখেছিলেন বিক্ষোভকারীরা। হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের ডাকে তেল আভিভের সাভিডোর সেন্ট্রাল স্টেশনে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়। ভারতীয় সময় অনুযায়ী সোমবার দুপুর 1টা নাগাদ নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় 4 জন সাংবাদিক সহ অন্তত 21 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে হুসাম আল মাসরি, মোহাম্মদ সালামা, মারিয়াম আবু দাকা এবং মুয়াজ আবু তাহা রয়েছেন। প্রসঙ্গত, এর আগে গত 10ই আগস্ট গাজা সিটির আল শিফা হাসপাতালে হামলা চালিয়ে আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা করেছিল নেতানিয়াহু সেনা। তার সপ্তাহ খানেকের মাথায় ফের হামলায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। কারণ এই নিয়ে গত 2 বছরে সব মিলিয়ে গাজায় প্রায় 245 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। হামাসের কবলে থাকা পণবন্দীদের মুক্ত করা হোক, সেই সঙ্গে থামুক গাজা সংঘর্ষ, এই দাবি তুলে ইসরায়েলের পথে নামলেন বহু মানুষ। হামাসের কবলে থাকা পণবন্দীদের মুক্ত করা হোক, সেই সঙ্গে এবার থামুক গাজা সংঘর্ষ, এই দাবি তুলে ইসরায়েলের পথে নামল বহু মানুষ। সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অবরুদ্ধ করে রাখা হচ্ছে বহু হাইওয়ে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের নামের এক সংগঠন এই আন্দোলনের ডাক দিয়েছে। এর ফলে রাজধানী তেল আভিভ সহ বহু শহরে সৃষ্টি হয়েছে বিরাট যানজট। গত কয়েকদিন ধরে এই প্রতিবাদের সঙ্গে বিক্ষোভ চলছে, যা পরিস্থিতি তাতে পরিষ্কার হয়ে গিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ এবার ঘরেই কোণঠাসা হচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি জানিয়েছে, তিনি 50 জন পণবন্দীকে ফেরানোর জন্য আলোচনার নির্দেশ জারি করেছে। তবে এর মাঝেই গাজায় নতুন করে হামলা শুরু হয়েছে। নেতানিয়াহুর এই আচরণে বিক্ষোভকারীদের ধারণা, তিনি শান্তি চুক্তিতে আদেও আগ্রহী নন, বরং পণবন্দীদের বলি দিতেই চাইছেন তিনি। আর এখান থেকেই বিক্ষোভের সূত্রপাত। মনে করা হচ্ছে, হামাসের কাছে জীবিত পণবন্দীদের সংখ্যা প্রায় 20 জন। এই পরিস্থিতিতে ক্রমেই বাড়ছে বিক্ষোভের ঝাঁজ। তেল আভিভের উত্তরে ইয়াকুব জংশনের কাছে কোস্টাল হাইওয়েতে রাস্তার মাঝ বরাবর আগুন জ্বালিয়ে দিয়েছে প্রতিবাদীরা। পণবন্দীদের একজনের দাবি, কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই হামলা চালাচ্ছে ইসরায়েল। 690 দিন পেরিয়ে যাওয়ার পরেও নিষ্পত্তি হয়নি। তার অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে আম জনতাকে বলি দিচ্ছে নেতানিয়াহু। 2023 সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের সূচনা হয়েছে। এরপর থেকে অন্তত 7,000 প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি। গাজায় 4,70,000 মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা 71,000, এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রসংঘের তরফে। গত 2 মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানো বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পরে ত্রাণের সম্মতি দেওয়া হলেও ইসরায়েলি সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। আর এর প্রতিবাদী করছে ইসরায়েলের সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। 12 জুন 2018 একটি সম্পর্কের সূচনা হয়েছিল। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। এবার ফের একবার ট্রাম্প বৈঠক চান কিম জং উনের সঙ্গে। 12 জুন 2018 একটি সম্পর্কের সূচনা হয়েছিল। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। মসনদে ফিরেই বন্ধুর খবর নিয়েছিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। এবার তিনি দাবি করলেন শীঘ্রই কিমের সঙ্গে বৈঠকে বসবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জি মিউং। তার আশা, 2 কোরিয়ার মধ্যে শান্তি ফেরাতে পারেন একমাত্র ট্রাম্পই। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আমি কিমের সঙ্গে এবছরই সাক্ষাৎ করব। সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি।
ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আর এখানেই শেষ নয়, ট্রাম্প এমনও দাবি করেছেন যে কিমকে তার মতো করে কেউই চেনে না, এমনকি তার বোন কিম ইও জংও। পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে সমর্থন করেন। তাকে বলতে শোনা যায়, আমার আশা কোরিয়ার শান্তি ফেরাতে পারবেন আপনি। আপনি কিম জং উনের সঙ্গে দেখা করুন এবং ট্রাম্প ওয়ার্ল্ড করে তুলুন, যেন উত্তর কোরিয়ার লোক সেখানে গলফ খেলতে পারে। আপনি ঐতিহাসিকভাবে সারা বিশ্বের শান্তি রক্ষাকারী হতে পারবেন। বলে রাখা ভালো, প্রথম জমানায় বহুল সমালোচিত মার্কিন প্রেসিডেন্টের বিদেশ নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হয় কিম ট্রাম্প সাক্ষাৎকে। সেই বৈঠকে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধানই। দুই দেশের প্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, তবে তার মধ্যে প্রধান ছিল পারমাণবিক শক্তি। বৈঠক শেষে কিম পরমাণু পরীক্ষা বন্ধ করা নিয়ে আলোচনায় রাজিও হন। যদিও সব মিলিয়ে 2021 সাল পর্যন্ত হওয়া 3টি বৈঠকের পরও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী পরিবর্তন দেখা যায়নি। তবু কিমের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্ক মজবুত হয়েছিল। সেই বন্ধুত্ব কি কোনো নতুন মোড় নেবে? শান্তি ফেরাবে দুই যুযুধান দেশে? প্রশ্নগুলো সহজে মনে হতে পারে, কিন্তু উত্তর এখনো জানা নেই কারুর। এহেন পরিস্থিতিতে নিশ্চিতভাবেই গোটা বিষয়টির দিকে নজর থাকবে ওয়াকিবহল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর।